Hi, in this video we're gonna talk about the exemption clauses and unfair terms. So exemption clauses and unfair terms এটা কি আমাদের আগে বিষয়টা সম্পর্কে আইডিয়া বা কনসেপ্টটা বুঝতে হবে exemption clause. So this is a kind of clause that is part of a contract and usually it restricts or removes the liability of a party if something goes wrong. মানেটা হচ্ছে যদি কোনো একটা কন্ট্রাক্ট থাকে আর এটার মধ্যে যদি একটা ক্লজ থাকে, এই ক্লজগুলো যে কাজটা করে সেটা হচ্ছে একটা পার্টির দায়বদ্ধতা বা তার যে লায়াবিলিটি আছে সেগুলোকে কমিয়ে দেয় অথবা একদম রিমুভ করে দেয় ইফ সামথিং গোজ রং। যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়, যদি কোনো দুর্ঘটনা হয়, তো সেই কাজটা হচ্ছে এক্সামশন ক্লজেস। এখন এখানে যেমন স্লাইডে বলাই আছে যে এক্সামশন ক্লজেস অ্যাটেম্প টু এক্সক্লুড, রেস্ট্রিক্ট or limit a party's liability for breach of contract. There are two broad types of exemption clauses. One is the exclusion clauses and the limitation clauses. So exclusion clauses মানে বুঝতে পারতেছো যে এটা সম্পূর্ণ এক্সক্লুড করে কন্ট্রাক্ট থেকে ক্লজগুলোকে, আর লিমিটেশন মিনস কোনো একটা লিমিট সেখানে দেয়। একটা কন্ট্রাক্টের মধ্যে যে দায়বদ্ধতাগুলো আছে, যে বার্ডেনটা আছে, সেটাকে কিছুটা লিমিটেশনে রাখে। এখানে some of the examples are here, like we are not liable for the loss or damage howsoever caused. এখানে যতগুলো লাইন আছে, no refunds on sale goods or no cash refunds in any circumstances. এখানে পরবর্তীতে আরও কয়েকটা লাইন আছে, a credit note only will be given if in the case of a dispute. Any claims for breach of contract must be made in writing within 14 days. Responsibility is limited to the cost of replacement films. Cars parked at owner's risk. এখানে যতগুলো লাইন বলা আছে এগুলো হচ্ছে এক্সাম্পলস যে এক্সামশন ক্লজগুলো কী। এগুলো রিটেন ডকুমেন্ট অ্যান্ড এগুলো হচ্ছে কিছু ক্লজ বিভিন্ন কন্ট্রাক্টে থাকে যে এইটার জন্য আমরা দায়ী না, উই আর নট লায়েবল ফর দ্য লস ও ড্যামেজ। এখন কীভাবে ড্যামেজ হয়েছে বা কীভাবে লস হয়েছে দ্যাট ইজ আপ টু ইউ অ্যান্ড উই আর নট রেসপন্সিবল ফর ইট, এরকম কিছু এক্সামশন ক্লজেস। নো রিফান্ডস ওর সেল গুডস অন নো ক্যাশ রিফান্ডস ইন এনি সার্কামস্ট্যান্সেস। সো আমাদের এখান থেকে যদি কিছু কিনে নেন আপনি, so there will be no refunds and no goods or no cash, nothing. We are not responsible for anything. A credit note will only be given in the case of a dispute. সো এই যে যতগুলো এক্সাম্পলস এখানে দেওয়া আছে এগুলো হচ্ছে জাস্ট তাদের একটা রিটেন ডকুমেন্ট, একটা কন্ট্রাক্টের মধ্যে তারা একটা ক্লজ এখানে ইনসার্ট করে রাখছে যে যদি কোনো অঘটন ঘটে, যদি কোনো সমস্যা হয়, উই আর নট রেসপন্সিবল ফর ইট। এটাই হচ্ছে এক্সামশন ক্লজেস অ্যান্ড আনফেয়ার টার্মস। সো এখান থেকে শুরু হচ্ছে আমাদের আজকের স্লাইডটা। তো এখানে যে স্লাইডগুলো আছে এক্সামশন ক্লজেস, এটা দুইটা পার্টে ভাগ করা, পার্ট 1 অ্যান্ড পার্ট 2। সো এই সম্পূর্ণ ভিডিওটা হবে পার্ট 1কে নিয়ে অ্যান্ড আই উইল কভার দ্য পার্ট 2 অন দ্য নেক্সট ভিডিও। পার্ট অফ দ্য এখানে যেমন কমন ল রুলসের পার্ট 1-এর মধ্যে থাকবে, পার্ট অফ দ্য কন্ট্রাক্ট, রুলস অফ কনস্ট্রাকশন, এখানে এই পার্টগুলো হচ্ছে থাকবে পার্ট 1-এ। আর পার্ট 2-তে যেটা থাকবে statutory controls, unfair contract terms act 1977, unfair terms in consumer contracts regulations. সো এগুলো মূলত থিওরিটিক্যালি বেশি, পার্ট 2টা বেশি, আর পার্ট 1-এ কিছু এক্সাম্পলস আছে যেখানে আমরা কিছু এক্সাম্পলস দেখব। তো এই দুইটা মিলেই হচ্ছে এই সম্পূর্ণ ভিডিওটা পার্ট 1-এর। Incorporation, some of these we covered earlier under terms. So is the clause part of the contract? Burden of proof on the parties seeking to rely on this on the clause. So এখানে প্রথমত যে কোয়েশ্চেনটা থাকে এক্সামশন ক্লজের জন্য যে ইজ দিস ক্লজ এ পার্ট অফ দ্য কন্ট্রাক্ট অর ইজ ইট আউটসাইড অফ দ্য কন্ট্রাক্ট। সো হ্যাজ দিস বিন মেড ডিউরিং দ্য কন্ট্রাক্ট ওর আফটার দ্য কন্ট্রাক্ট। সো এগুলো হচ্ছে কোয়েশ্চেন্স যেখানে থাকে। অ্যান্ড বার্ডেন অফ প্রুফ অন দ্য পার্টি সিকিং টু রিলাই অন দ্য ক্লজ। তো আর কন্ট্রাক্টের মধ্যে যদি ক্লজটা থাকে, if it exists in the contract, so the burden of proving it is on the party that is seeking to rely on the clause. So যে পার্টি এটার উপর রিলাই করতেছে কোর্টে প্রুফ করার জন্য যে দ্যাট দেয়ার ওয়াজ এ ক্লজ অ্যান্ড দ্যাট ইজ ওয়াই উই ডোন্ট হ্যাভ এনি লায়াবিলিটি, সো বার্ডেন অফ দ্য প্রুফ ওই পার্টির পক্ষেই থাকবে, ওই বার্ডেনটা তাদেরকে প্রুফ করতে হবে বিষয়টা।
So there is an example in this slide, signed contracts. So what about signed contracts? Clause binding even if unread. যদি কোনো ক্লজ বাইন্ডিং কেউ নাও পড়ে থাকে, and if that exists in the contract, so it is valid. যেমন স্ট্রেঞ্জ ভার্সেস গ্র্যাবকপ 1934-এ। সো এখানে কি হয়েছিল, বায়ার বট ভেন্ডিং মেশিন, exemption clauses in signed contract, no liability for breach of express implied terms. সো এখানে বায়ার ভেন্ডিং মেশিনটা কিনছে, এক্সাম্পশন ক্লজে কন্ট্রাক্টের মধ্যে লেখা ছিল যে কোনো লায়াবিলিটি থাকবে না এটা কেনার পরে। সো বায়ার ফেল টু রিড দ্য টার্ম। বায়ার যখন কন্ট্রাক্টটা সাইন করছে বা তারা যখন নিছে, however they didn't read the term, so clause valid as part of the signed contract. আর সো এখানেই হচ্ছে বিষয়টা যে কন্ট্রাক্টটা এখানে সাইন করার সময় কন্ট্রাক্টের মধ্যে ক্লজটা উল্লেখ ছিল, ইট ওয়াজ মেনশনড ইন দ্য ক্লজ দ্যাট দেয়ার উইল বি নো লায়াবিলিটি অফ দ্য seller. So buyer couldn't read it, and that's why it wasn't in their favor. After the signed contracts, what about the unsigned contracts? কিছু কিছু আনসাইন্ড কন্ট্রাক্টসের মধ্যে এক্সাম্পশন ক্লজেস যদি এখানে নাও থেকে থাকে, have reasonable steps been taken to draw it to the other party's attention before or at the time of the contract, and the notice is contained in a contractual document. তো যদি কোনো কন্ট্রাক্টের মধ্যে আনসাইন্ড থাকে এক্সাম্পশন ক্লজটা, তো এটা প্রথমত ইট হ্যাজ টু বি টেকেন ইনটু কনসিডারেশন যে এখানে কন্ট্রাক্টটা সাইন হওয়ার আগে বা কন্ট্রাক্টটা হওয়ার পূর্বে এই যে একটা লায়াবিলিটি না থাকার একটা বিষয় আছে আর একটা পার্টির, এটা কি তাদের অ্যাটেনশনে নিয়ে আসা হয়েছে কিনা সেলারের? ডাজ দ্য সেলার নো যে এখানে অপোজিট পার্টির কোনো লায়াবিলিটি নাই? সে কি এটা সম্পর্কে সম্পূর্ণ অবগত? এটা কি সম্পর্কে সম্পূর্ণ সে জানে এটা? অ্যান্ড এই জিনিসটারই প্রমাণটা কি কোনো কন্ট্রাকচুয়াল ডকুমেন্টে আছে কিনা, সেটাও একটা বিষয়। এখানে প্রিভিয়াস স্লাইডে যেটা ছিল যে আনসাইন কন্ট্রাক্টসগুলো, যে সময় মতো কন্ট্রাক্ট সাইন হওয়ার আগে বা কন্ট্রাক্টটা হওয়ার আগে তাদের মধ্যে এগুলো নিয়ে ক্লিয়ার হয়েছিল কিনা। সো নোটিস এখানে দুইটা কেস আছে, একটা হচ্ছে ওলি ভার্সেস মার্লবোরো কোর্ট হোটেল 1949-এর, আর একটা আছে থর্নটন ভার্সেস শুলেন পার্কিং 1971-এর। সো প্রথমটা যেটা ছিল যে নোটিস বিহাইন্ড দ্য হোটেল রুম ডোর exempting হোটেল ফ্রম লায়াবিলিটি ফর লস্ট or stolen belongings came after the contract at the hotel reception. আচ্ছা, এখানে হোটেল রিসেপশনে যখন কাস্টমার তাদের কন্ট্রাক্টে সাইন করতেছিল যে আমরা তো এই কয়দিন থাকবো এখানে, আর দ্যাটস হাউ উই আর গোয়িং টু পে ইউ, অ্যান্ড এই সময়টাতে তাদেরকে জিনিসটা জানানো হয় নাই যে হোটেল থেকে যদি কোনো কিছু হারানো যায় বা আপনাদের কোনো বিলঙ্গিং যদি পাওয়া না যায়, দ্য হোটেল অথরিটি ইজ নট লায়াবল ফর দ্যাট। সো এটা তাদেরকে তখন জানানো হয় নাই। তারা যখন কন্ট্রাক্টটা সাইন করছে, তারা যখন ভিতরে ঢুকছে হোটেল রুমের, এরপরে তাদেরকে এটা জানানো হয়েছে আফটার দ্যাট। সো এখানে একটা যেমন বিষয়। তারপর হচ্ছে সাইন ইন এ, এটা পরের যে ইভেন্টটা, সাইন ইন এ কার পার্ক exempting car park from owner from liability for personal injury came after contract made at the machine, as was the ticket issued by machine referring to conditions displayed on the premises. So কার পার্ক করার আগে যে মেশিনটা ছিল তাদেরকে যে টিকিটটা দিছে, সো সেই টিকিটে কোনো রকমের উল্লেখ ছিল না, মানে সেটা হওয়ার আগে সেখানে কোনো পার্সোনাল ইনজুরির যে লায়াবল না পার্কিং অথরিটি, সেটা উল্লেখ ছিল না। সো যখন সে টিকিটটা কিনতেছে ওইখানে কোনো উল্লেখ নাই, এরপরে যখন তারা অ্যাকচুয়ালি এফেক্টেড হলো তখন তারা জানতে পারলো যে দ্য অথরিটি ইজ নট লায়াবল ফর দিস। সো এখানে দুইটা বিষয় হয়ে গেছে, যেটা হচ্ছে আনসাইন কন্ট্রাক্টসগুলোর ক্ষেত্রে যে দেরি করে হলেও এখানে যদি তাদেরকে জানানো হয় তখন ওইটার ক্লজটা ভ্যালিড থাকবে না। সো এক্সাম্পশন ক্লজের একটা মূল এখানে আমরা পয়েন্ট পাইলাম, সেটা হচ্ছে যে যদি কোনো কন্ট্রাক্ট হওয়ার অবস্থায় থাকে অথবা সাইন্ড হবে এরকম একটা সিচুয়েশন থাকে, তখনই যে ক্লজেসগুলো আছে এগুলো সম্পর্কে অপোজিট পার্টিকে জানাইতে হবে সেলারের। সো আদারওয়াইজ এই ক্লজগুলো ভ্যালিড হবে না, তখন এই ফেভারটা থাকবে ডিফেন্ডেন্টের দিকে।
On the next slide, the ticket cases. টিকেট নিয়ে যে কেসেসগুলো ছিল এইটা এই স্লাইডের মধ্যে ফোকাস করা হয়েছে, লাইক পার্কার ভার্সেস সিই রেলওয়ে 1877. সো এখানে কী ছিল, লেফট লাগেজ টিকেট, নো লায়াবিলিটি ফর লস্ট লাগেজ মোর দেন 10 pounds, luggage stolen worth more than 10 pounds held. So would be realized writing on back of the ticket, if no, clause not binding, and if yes, would be realized that writing contain conditions, if yes, clause binding. আচ্ছা, তো এটা হয়েছে যেরকম যে একটা লাগেজ যদি হারানো যায়, এখানে অথরিটি কোনো রকম লায়াবিলিটি নেবে না ফর লস্ট লাগেজ মোর দেন 10 pounds. যদি লাগেজের ওয়ার্থটা 10 পাউন্ডের বেশি হয় তারা কোনো লায়াবিলিটি নেবে না, আর যদি এটা থেকে কম হয় তারা লায়াবিলিটি নেবে। আই থিঙ্ক এটা তারা নিজেদের বেনিফিটের কথা চিন্তা করেই করছে যে আমরা অতিরিক্ত বেশি কোনো দামি জিনিসের লায়াবিলিটি নিতে পারবো না, বাট ইফ ইট ইস লো উই ক্যান হেল্প ইউ আউট। সো পার্কার যে ছিল, পার্কারের লাগেজটা চুরি হয়ে গেল, আর তার লাগেজটা অবশ্যই 10 পাউন্ডের থেকে বেশিই ছিল। তো এখন এখানে দুইটা জিনিস খেয়াল করতে হবে, এখানে বল পয়েন্টে দেওয়া আছে যে পার্কার কি রিয়েলাইজ করছে যে এখানে রাইটিং অন ব্যাক অফ দ্য টিকেটের পিছনেও যে কিছু ক্লজ লেখা ছিল বা কিছু যে ছিল এরকম এক্সামশন ক্লজ দ্যাট দের ইজ নো লায়াবিলিটি ফর লস্ট লাগেজেস মোর দ্যান দ্য ওয়ার্থ 10 pounds, যদি না হয় ক্লজটা বাইন্ডিং না, ক্লজ ইজ নট ভ্যালিড। যদি হয় ইয়েস, পি কি বুঝতে পারবে দ্যাট রাইটিং কন্টেন্ট কন্ডিশনস, এখানে যে তোমার কন্ডিশনও আছে এটা কি পি জানতো? একটা তো হচ্ছে যে তারা কিছুটা লায়াবিলিটি নেয়, সেটা হচ্ছে কোনটার জন্য, 10 পাউন্ডের কম লাগেজের জন্য, বড়গুলোর জন্য তারা লায়াবিলিটি নেয় না। তো এখানে পার্কার কি রিয়েলাইজ করছে এটা যে তার লাগেজ তো হচ্ছে 10 পাউন্ডের থেকেও বেশি, তো এটা কি তারা লায়াবিলিটি নিচ্ছে, তারা যে নেবে না এটা তার রিয়েলাইজেশনে ছিল কি না? যদি হ্যাঁ হয় তাহলে বাইন্ডিংটা ঠিক আছে, ভ্যালিড আছে। তারপর পরবর্তীতে রিচার্ডসন একটা স্পেন্স ভার্সেস রনট্রি 1874-এর কেস, ফোল্ডেড টিকেট কন্টেইন টার্মস অ্যান্ড কন্ডিশনস। সো টিকিটটা যখন ফোল্ড করা হয়, সো ফোল্ড করা থাকলে ওই টিকিটে তো আর টার্মস অ্যান্ড কন্ডিশনস ঠিক মতো দেখা যাবে না। সো ফোল্ড করা যাবে না, টিকিটটা যখন যাবে তার হাতে কাস্টমারের, ইট হ্যাজ টু বি ইনট্যাক্ট, ইট হ্যাজ টু বি ক্লিয়ার, আদারওয়াইজ ইট ইজ এ ভয়েড ক্লজ, আদারওয়াইজ এটা ভ্যালিড না। অ্যান্ড দেন হেন্ডারসন ভার্সেস স্টিভেনসন 1875-এ দেয়ার ওয়াজ নো সি কন্ডিশনস অন ব্যাক অন দ্য ফ্রন্ট অফ টিকিটটা যখন তাকে দেওয়া হয়েছে ওটার ফ্রন্টে লেখা ছিল না যে সি অন দ্য কন্ডিশনস অন দ্য ব্যাক, কন্ডিশনস কিন্তু ছিল, কিন্তু তারা প্রথম পৃষ্ঠায় এটা উল্লেখ করে দেয় নেই যে পিছনে কিছু কন্ডিশন আছে সেগুলো দেখে নিন। ইউজুয়ালি হচ্ছে যে আমরা তো কন্ডিশনগুলো প্রথম পেজেই চেক করি আর পিছনে কী আছে অতটা খেয়ালও করি না, বাট ইট ইজ ম্যান্ডেটরি in exemption clauses cases that the highlights and of the exemption clauses is mentioned যে পরবর্তী পেজেও বা পরবর্তী পৃষ্ঠায়ও কিছু লেখা আছে। যদি না লেখা থাকে ইট ইজ এ ইনভ্যালিড ক্লজ, তখন আর এক্সামশন ক্লজটা অ্যাপ্লাই করা যাবে না। এর পরের স্লাইডে যেটা হচ্ছে কন্ট্রাকচুয়াল ডকুমেন্টস, যে এক্সামশন ক্লজের কন্ট্রাকচুয়াল ডকুমেন্টটা ইউজুয়ালি কী টাইপের হবে। এখানে কেসটা যেমন ছিল চ্যাপলিটন ভার্সেস ব্যারি ইউডিসি 1940, যে তাদের যে এক্সামশন ক্লজটা ছিল যে কোনো ইনজুরি হলে সেটা আমরা লায়েবল থাকবো অন দ্য ব্যাক অফ টিকিট ফর হায়ার ডেক চেয়ার। তো টিকিটের ব্যাক সাইডে ছিল হচ্ছে তার যে এক্সামশন ক্লজটা ছিল। সো পরবর্তীতে এই চেয়ারটা ডিফেক্টিভ ছিল, আর যে ক্লেমেন্ট ছিল যে আর কি ইনজুর্ড হয়েছে, তো সে হচ্ছে ইনজুর্ড হয়ে যায় কোনো একটাভাবে। সো নট বাইন্ডিং অ্যাজ এ মে রিসিপ্ট নট টেকিং টু বি এ কন্ট্রাকচুয়াল ডকুমেন্ট। এখন এটা নিয়ে যখন ক্লেমেন্ট গেল কোর্টে, তো তাকে বলা হলো যে এখানে একটা মেয়ের রিসিপ্ট কখনোই একটা কন্ট্রাকচুয়াল ডকুমেন্ট হতে পারে না। সো দ্যাট মিনস এখানে ক্লেমেন্টকে তার লায়াবিলিটি নিতে হবে। সে তো জানতো না, সে দেখে নাই একটা রিসিপ্টের মধ্যে অবশ্যই কোনো একটা কন্ট্রাকচুয়াল ডকুমেন্টের মতো ইম্পর্টেন্স থাকে না, সে ওটা ওইভাবে নাও পড়তে পারে। সো কন্ট্রাকচুয়াল ডকুমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন এক্সামশন ক্লজেস অ্যান্ড রিসিপ্টস ওর এনি সাচ থিংস ক্যান নট ইকুয়াল দ্যাট, এটা হচ্ছে মেইন।
and this slide is about the previous course of dealings if consistent. কোনো একটা এক্সামশন ক্লজ যেটা এক্সিস্ট করে, এটা যদি সে জেনে থাকে যে আর কি সার্ভিসটা নিচ্ছে, আর যদি সে পাস্টে এরকম এক্সামশন ক্লজ জেনে বিজনেস করে থাকে, তাদের সাথে কন্ট্রাক্ট করে থাকে, এরপরে যদি সে একটা এইরকম কোনো প্রবলেমে পড়ে, আর যদি ওটাতে এক্সামশন ক্লজ রিসিপ্টও দেয় অথবা তাকে উল্লেখ নাও করা থাকে, তার এটা সেখানে ভ্যালিড হবে না তার কেসটা। কারণ যেমন এখানে স্পার্লিং ভার্সেস ব্র্যাডশো 1956-এর একটা কেস ছিল যে গুডস স্টোরড অন ওয়ারহাউস অন সেভারাল অকেশনস ওভার মেনি ইয়ার্স। অনেক বছর যাবতই কিছু প্রয়োজনীয় জিনিসপত্র হচ্ছে ওয়ারহাউসটাতে রাখা হতো বিভিন্ন অকেশনে। সো 8 ব্যারেলস অফ অরেঞ্জ জুস ওয়েন্ট মিসিং। তো অরেঞ্জ জুস যেগুলো মিসিং হয়ে গেছে, এখন এই ঘটনাটার পরে যে এক্সামশন ক্লজে কী ছিল, এক্সামশন ক্লজ অন রিসিপ্ট কভারিং লস ও ড্যামেজ বাই নেগলিজেন্স ও ডিফল্ট। সো এক্সামশন ক্লজ হচ্ছে এখানে কী কভার করতেছিল, যে যদি কোনো রকমের নেগলেন্সির জন্য অথবা যদি কোনো ফল্টের কারণে যদি এখানে লস ও ড্যামেজ হয়, যদি কোনো গুডস হারিয়ে যায় অথবা ড্যামেজ হয়ে যায়, দ্য ওয়ারহাউস অথরিটি ইজ নট লায়াবল ফর দ্যাট। সো এটা জেনেই হচ্ছে যে এখানে জুসগুলো রাখছিল, সে এটা জানতো আগে থেকেই, সে এটা জেনেই এখানে জিনিসগুলো রাখতেছে, তাকে এটা রিসিপ্ট দেওয়া হয়েছিল। এখন এরপর কোর্টে যখন এটা গেল, কী হলো, অলদো রিসিপ্ট আফটার দ্য কন্ট্রাক্টটা হওয়ার পরে সে রিসিপ্টটা পাইছে যদিও, কিন্তু সে আগে থেকে জানতো বিষয়টা, সে অনেক বছর যাবৎ এখানে তাদের সাথে বিজনেস করতেছে, হি নোজ অল দ্য রুলস। যদি কেউ আগে থেকে জেনে থাকে যে কিছু এক্সামশন ক্লজ আছে, যে আমার যদি কোনো কিছু ক্ষতি হয়, দ্য অথরিটি উইল নট টেক লায়াবিলিটি, সো দেন আই ক্যান নট পুট মাই ডিমান্ডস ইন ফ্রন্ট অফ দ্য কোর্ট। এটা হচ্ছে মেন। দ্য ক্লাইমেন্ট ওয়াজ অ্যাওয়ার অফ দ্য টার্ম তো পাস্ট ডিলিংস, আগের ওই বিজনেস ডিলিংসের মাধ্যমে সেটা জানতো, তো এরপরের তার কোনো এখানে ক্লেইম ভ্যালিড হবে না। এরপরের কেস হচ্ছে হলিয়ার ভার্সেস র্যামলার মোটরস 1972। 3 or 4 visits in 5-year period did not amount to sufficient previous dealings. এখানে যদিও বলা আছে যে আগের কেসটাতে 1986-এর, যে সে তাদের সাথে বেশ অনেক বছর যাবৎ বিজনেস করছে, তারপর সে হচ্ছে এখানে এক্সামশন ক্লজটার ব্যাপারে তার সাথে একটা কেস এখানে আসছে। তো এখানে যদিও 3-4 visits in 5-year period did not amount to sufficient previous dealings, তো 5 বছরের একটা পিরিয়ডে মাত্র 3 বা 4টা ভিজিট কখনোই সাফিসিয়েন্ট হবে না একটা বিজনেস ডিলিংসকে এক্সামশন ক্লজটাকে ডিফাই করে যাওয়ার মতো। এটা হচ্ছে এখানে বলছে। এরপরের যে কেসটা আছে ম্যাকারশন ভার্সেস ম্যাকব্রাইন 1964-এর, কনসিস্টেন্সি ডিলিংসের মধ্যে, বিজনেস ডিলিংসগুলো যদি কনসিস্টেন্ট না হয়, তখনও এক্সামশন ক্লজটা ভয়েড হয়ে যায়। যেমন এখানে একটা যে ঘটনাটা আছে যে কারের রাইট অফ ওয়েন ফেরি সাঙ্ক ডিউ টু কোম্পানিজ নেগলিজেন্স। সো ক্লাইমেন্ট হ্যাড ইউজড ফেরি অন নিউমারাস occasions. Exemption clause on risk note, which sometimes given and signed, sometimes not. Not binding as previous dealings not consistent. সো এক্সামশন ক্লজের এখানে যেটা হয়েছিল যে ফেরিটা যেটা ছিল, ফেরিটা এটা ডুবে গিয়েছিল কোম্পানি নেগলিজেন্সের কারণে, অথরিটি নেগলিজেন্সের কারণে। এরপর যে ক্লেইমেন্ট ছিল, তার যে ওটার মধ্যে যে ক্ষতিটা হয়েছে, সে তো এটার জন্য কোর্টে গেছে। সো হি ইউজড অলসো টু মেনশন যে সেই ফেরিটা এর আগে অনেকবার ইউজ করছে। আর এক্সামশন ক্লজ অন রিস্ক নোট হুইচ সামটাইমস গিভেন অ্যান্ড সাইন, সামটাইমস নট। তো এই এক্সামশন ক্লজটা যেটা ছিল, অথরিটি যে লায়াবিলিটি নাই, সেটা কখনো তাকে দেওয়া হয়েছে, সাইন্ড হয়েছে, আবার কখনো তাকে দেওয়া হয়নি। সো এখানে যে বিষয়টা হয়েছে, এটা ক্লেইমেন্টের পক্ষেই গেছে, কারণ এই বাইন্ডিংটা হয় নাই, এটা ভ্যালিড হয় নাই, বিকজ এক্সামশন ক্লজটা কনসিস্টেন্ট ছিল না। কখনো দেওয়া হয়তো সাইন, কখনো দেওয়া হতো না, কখনো তার কাছে জানতো, কখনো জানতো না। তো যদি কনসিস্টেন্সি না থাকে কোনো এক্সামশন ক্লজেসের, দ্যাট মিনস এটা কোনো ভ্যালিড এক্সামশন ক্লজ না, তখন এর সম্পূর্ণ লায়াবিলিটি অথরিটিকে নিতে হবে। এর পরের স্লাইডে হচ্ছে মেইন ফ্যাক্টটা হচ্ছে যে অনরস ওর আনইউজুয়াল নেচার অফ দ্য টার্ম, গ্রেটার নোটিস রিকোয়ার্ড। মানে এখানে তুমি এক্সামশন ক্লজটা যেভাবেই দাও, রিসিপ্টে দাও, কন্ট্রাক্টে দাও, যেখানেই দাও না কেন, অবশ্যই এটা হাইলাইট থাকতে হবে। এখন যদি সবগুলো লেখা যদি ব্ল্যাক ইঙ্কে লেখা হয় অথবা ব্ল্যাক
ভাবে প্রিন্ট করা হয় আর এক্সাম্পশন ক্লজটাও যদি এরকম সেম রকম কালারই থাকে, তাহলে এটা তো কেউ ডিফারেন্সিয়েট করতে পারবে না যে এটা কি জাস্ট তাদের কোনো টার্মস অ্যান্ড কন্ডিশনস নাকি এক্সাম্পশন ক্লজ এখানে উল্লেখ আছে। সো ফর দ্যাট রিজন এখানে যেমন থর্নটন ভার্সেস শু লেন পার্কিংয়ের যে কেসটা ছিল আমরা আগের স্লাইডে দেখছিলাম 1971-এর, গ্রেটার স্টেপস নিডেড ইন রেসপেক্ট অফ পার্সোনাল ইনজুরি, অ্যান্ড লর্ড ডেনিং যেটা বলছিল ফর সাফিসিয়েন্ট নোটিস ইট উড নিড টু বি প্রিন্টেড ইন রেড ইঙ্ক উইথ এ রেড হ্যান্ড পয়েন্টিং টু ইট। তো এই কেসটাতেই হচ্ছে লর্ড ডেনিং এখানে মানে বিবৃতি দিয়েছিলেন যে যদি কোনো এক্সাম্পশন ক্লজ শো করতে হয় দ্যাট হ্যাজ টু বি প্রিন্টেড ইন রেড ইঙ্ক, লাল ইঙ্কের এটা থাকতে হবে, লাইক ইট হ্যাজ টু বি ডিফারেন্ট। ওকে, অ্যান্ড স্পার্লিং ভার্সেস ব্র্যাডশ 1986 এটাতেও লর্ড ডেনিং বলে সাম ক্লজেস হুইচ আই হ্যাভ সিন would need to be printed in red ink on the face of the document with a red band pointing to it before the notice could be held to sufficient. So এটাই দুইটা কেসের কথাই সেমই প্রায়, যে রেড ইঙ্ক থাকতে হবে লাইক only to differentiate it bit from the black writings. Okay, so exemption clause-টা একটু আলাদা হবে অন্যগুলোর থেকে। Now let's get into another case. এটা হচ্ছে Interphoto versus Stiletto 1988 এর একটা কেস। Hire of transparencies, contract stated daily fee of £5 per transparency for late return, term not read by hirer, film delivered on 2 April, deadline was 19 March, fee charged £3,800. So what was held in the court was term not binding as so onerous or unusual that more steps required to bring it to other parties' attention. আচ্ছা, তো বিষয়টা কিছু এরকম ছিল যে কন্ট্রাক্টটা যখন সাইন হয়েছে, সো প্রতিটা লেট রিটার্নের জন্য ডেইলি ফি ছিল তাদের £5 ফর লেট রিটার্ন, যদি তারা লেট করে পাঠাইতো। সো এটা যে হায়ার করছে সে পড়ে নাই, হি কুড নট রিড ইট ফর সাম রিজন, সে পড়ে নাই। এখন এইটা না পড়ার কারণে হয়তো বা সে অতটা ছিল না এর ব্যাপারে জ্ঞাত। সো ফিল্ম ডেলিভার্ড অন 2 এপ্রিল, ডেডলাইন ওয়াজ 19 মার্চ, দেওয়ার কথা ছিল তাদের এই সময়, তারা দিছে 2 এপ্রিল, অনেক দেরিতে। সো ফিটা যেটা ছিল নর্মালের তুলনায় বেশিই দিছে। সো এখন এটা নিয়ে যখন ক্লেইমেন্ট ডিফেন্ডেন্ট কোর্টে গেল, তো এই টার্ম নট বাইন্ডিং এটা আর ভ্যালিড ছিল না, কারণ হচ্ছে এটা খুব আনইউজুয়াল ছিল, দ্যাট মোর স্টেপস রিকোয়ার টু ব্রিং ইট টু আদার পার্টিস অ্যাটেনশন। তো এই যে একটা এক্সাম্পশন ক্লজ, যে এরকম একটা বিষয় আছে যে তাদের একটা জিনিসের জন্য তারা লায়েবল, যদি এখানে লেট রিটার্ন হয় তাদেরকে £5 দিতে হবে প্রতি ট্রান্সপারেন্সির জন্য, কিন্তু তারা তো এটা এতটাই আনইউজুয়াল ছিল আর এটা এতটাই আনফোকাসড ছিল যে এটা হাইলাইট করে নাই তারা, যে কারণে হচ্ছে এটা আর অ্যাকসেপ্টেবল হয়নি কোর্টে, আরও কিছু স্টেপ রিকোয়ার্ড ছিল তো আদার পার্টিস অ্যাটেনশনে আনার জন্য। সো স্পেশাল নোটিস রিকোয়ার্ড and 3.5 pounds per transparency per week more reasonable in the trade. এখানে মানে একজন রিজনেবল একটা রেটের কথা বলছে যে কতটুকু হলে ভালো হতো, লাইক 3.5 pounds হলে ভালো হতো, বাট they asked for about 5 pounds, which are not reasonable or it was very unusual in that time, and unreasonable and extortion clauses. So unreasonable অথবা কোনো রকম আনরিয়ালিস্টিক ক্লজ অফার করা যাবে না কোথাও, এটা হচ্ছে আরেকটা পয়েন্ট তোমার জানতে হবে। এর পরের স্লাইডে ইন্টারপ্রিটেশন, ডাজ দ্য ওয়ার্ডিং অফ দ্য ক্লজ কভার দ্য আদার পার্টিস ক্লেইম, কনস্ট্রাকশন অ্যান্ড বার্ডেন অফ প্রুফ অন দ্য পার্টিস সিকিং টু রিলাই অন দ্য ক্লজ। এখন ক্লজের মধ্যে এক্সাম্পশন ক্লজের যে ওয়ার্ডিংগুলো ছিল, এটা যে পার্টিতে একটা ক্লেইম করতেছে এটা কি সম্পূর্ণভাবে এটা সাপোর্ট করে কিনা, লাইক ইজ দ্য clause constructed in such a way that makes it understandable for both parties, এটা হচ্ছে মেইন বিষয়টা। অ্যান্ড বার্ডেন অফ প্রুফ অন দ্য পার্টি সিকিং টু রিলাই অন দ্য ক্লজ, এটা তো এর আগেও ছিল ইনকর্পোরেশনে, ইন্টারপ্রিটেশনেও আছে, যে প্রুফ করার যে বার্ডেনটা, প্রুফ করার যে বিষয়টা, এটা হচ্ছে যে পার্টিটা এই ক্লজের উপর রিলাই করতেছে এটা তাদের উপর ডিপেন্ড করবে, যে এইটা তাদেরকে প্রুফ করতে হবে যে দিস ক্লজ মেনশনস দিস অ্যান্ড সো আই ডিজার্ভ দিস, এইরকম বিষয়টা। এরপরে এক্সাম্পশন ক্লজেসের
some of the devices to assist the court. Contra preferentum rule, এটা হচ্ছে যে রুলটা আছে যে are the words clear and unambiguous, সো এটা হচ্ছে একটা বিষয়। তো যে ওয়ার্ডগুলো সেখানে থাকবে ক্লজের মধ্যে, ওয়ার্ডগুলো ক্লিয়ার কিনা, ওয়ার্ডগুলোতে কোনো রকমের অস্পষ্টতা আছে কিনা সেটা আগে লক্ষ্য করতে হবে। অ্যান্ড সেকেন্ড পয়েন্টে liability in negligence needs to be stated or clear from the words used unless negligence the only liability. সো এখানে যদি নেগলিজেন্সের কারণে কোনো রকমের লায়াবিলিটি থাকে, এটা স্টেটেড থাকতে হবে, ক্লিয়ার থাকতে হবে যে যে ওয়ার্ডগুলো সে এক্সাম্পশন ক্লজ ইউজ করা হবে তো সেটা হচ্ছে মেনশন থাকতেই হবে। তারপর হচ্ছে লায়াবিলিটি ইজ গ্রেটার দ্যান দ্যাট প্রোভাইডেড ফর ইন দ্য ওয়ার্ডস ইউজড। তো যে লায়াবিলিটিটা থাকবে তো সেখানে যে ওয়ার্ডগুলো থাকবে সেগুলো একটু ডিফারেন্ট হতে হবে, একটু সাইজে বড় হতে হবে। Liability is greater than that provided for in the words used. So courts will construe any ambiguity in the wording against the party seeking to rely on exemption clauses. So এটাই আর কি যে কোর্টকে অ্যাসিস্ট করতে কী কী ইউজ করা যেতে পারে। একটা হচ্ছে কন্ট্রা প্রেফারেন্টাম রুল, ওয়ার্ডগুলো কি ক্লিয়ার বা আনঅ্যাম্বিগিয়াস কিনা, and liability in negligence needs to be stated or clear from the words used. Liability is greater than that provided for in the words used. And এগুলোকেই অ্যানালাইজ করে দ্য কোর্ট উইল গিভ অ্যান ডিসিশন। Next slide gives us some examples like Andrews versus Singer, 1934. Express term of contract, new Singer car. Exemption clause ছিল যেটা এই কন্ট্রাক্টের মধ্যে সেটা হচ্ছে যে no liability for breach of implied terms. Car delivered was a used car. So what happened next in the court is exemption clause not binding as only covered implied terms, not express terms. So এখানে এখন বিষয়টা হচ্ছে যে গাড়িটার মধ্যে তাদের যে এক্সপ্রেস টার্ম ছিল কন্ট্রাক্টে সেটা ছিল যে নিউ সিঙ্গার কার, একদম নতুন সিঙ্গারের গাড়ি। বাট এক্সাম্পশন ক্লজে ছিল নো লায়াবিলিটি ফর ব্রিচ অফ ইমপ্লাইড টার্মস। সো এখানে কার্ড যেটা ডেলিভার করা হয়েছিল তাদেরকে সেটা একটা ইউজড কার্ড ছিল, তার মানে তাদের কথা আর কাজের কোনো মিল ছিল না। দ্য ইমপ্লাইড টার্মস অ্যান্ড এক্সপ্রেস টার্মস হ্যাড নো কানেকশন। এর কারণে এই এক্সাম্পশন ক্লজটা কোর্টে অ্যাকসেপ্টেবল হয় নাই, আর এখানে নট বাইন্ডিং, দে গিভ দ্য ডিসিশন ইন নট বাইন্ডিং। অ্যান্ড বালড্রি ভার্সেস মার্শাল 1925-এ stipulation as to the suitability of the car for touring purposes was a condition, not a guarantee or warranty as referred to by exemption clause. তো এখানে যে কারের একটা কন্ডিশন দেওয়া ছিল সেটা হচ্ছে যে এটা একটা কন্ডিশন ছিল যে ট্যুরিং পারপোজ একটা কন্ডিশন, নট এ গ্যারান্টি ওর ওয়ারেন্টি। এটা কোনো গ্যারান্টিও না ওয়ারেন্টি না যে আপনি এই গাড়িটা দিয়ে আপনি ট্যুর দিতে পারবেন, এটা একটা শর্ত অ্যাজ রেফার টু বাই দ্য এক্সাম্পশন ক্লজ। এক্সাম্পশন ক্লজে এটাই উল্লেখ ছিল যে আপনি এখানে ট্যুর যদি দিচ্ছেন এটাই এখানে একটা কন্ডিশন, ট্যুর পারপোজ এটা একটা কন্ডিশন, সুইটেবিলিটি তার যে আছে, নট এ গ্যারান্টি ওর ওয়ারেন্টি, এটা জাস্ট একটা কন্ডিশন তার। তারপরে এরপরে কিছু এক্সাম্পশন ক্লজেসের এক্সাম্পলস। Hollier versus Rambler Motors 1972. So what happened in this case is that the car was left for repair at a garage, and then the term of contract, no liability for damage caused by fire. Car destroyed by fire by employees' negligence. Clause not binding as did not cover negligence. So এখানে যে বিষয়টা হয়েছে যে একটা গাড়িকে যখন রিপেয়ারের জন্য গ্যারেজে রাখা হয়েছে, এটা তাদের এক্সাম্পশন ক্লজে ছিল যে ফায়ার দ্বারা কোনো রকমের ড্যামেজ হলে সেটার জন্য লায়াবিলিটি অথরিটি নিবে না, গ্যারেজ অথরিটি। বাট এইখানে যে ফায়ারটার কারণে গাড়িটার ড্যামেজ হয়েছে, ইট ওয়াজ বিকজ অফ দ্য নেগলিজেন্স অফ দ্য এমপ্লয়ি, নট বিকজ অফ এনি ফায়ার দ্যাট was caused by some natural events or some other stuff. So যে বিষয়টা হয়েছে এমপ্লয়ি নেগলিজেন্সি করছে বলে এখানে ফায়ারটা লাগছে তার গাড়িতে, and the whole car was damaged. So when he went to the court about this, and then the court held that the clause not binding as did not cover negligence. এখানে ওয়ার্কারের নেগলিজেন্সের জন্য যদি গাড়িতে আগুন লেগে যায়
এটা তো আর এক্সামশন ক্লজে লেখা ছিল না যে দ্যাট দে উইল নট বি লায়াবল ফর দিস রিজন দে ওয়ার অ্যাকচুয়ালি লায়াবল ফর দ্য ড্যামেজ কস্ট টু দ্য কার ওনার। তারপর হোয়াইট ভার্সেস জন ওয়ারউইক 1953-তে হায়ার অফ সাইকেল টার্ম অফ কন্ট্রাক্ট, যেটা মানে এক্সামশন ক্লজ যেটা ছিল যে নো লায়াবিলিটি ফর পার্সোনাল ইনজুরি। এখন পার্সোনাল ইনজুরি হচ্ছে ধরো অ্যাক্সিডেন্ট বা পড়ে যাওয়া, এগুলোর জন্য তারা কোনো লায়াবিলিটি নেয়নি। সো ক্লেইমেন্ট ইনজুর্ড হোয়েন স্যাডেল টিপড ফরওয়ার্ড হেল্ড ক্লজ নট বাইন্ডিং অ্যাজ কভার্ড স্ট্রিক্ট লায়াবিলিটি নট নেগলিজেন্স। সো এইখানে যে বিষয়টা হয়েছে যে তারা পার্সোনাল ইনজুরির জন্য কোনো রকমের লায়াবিলিটি নেয় নাই। পার্সোনাল ইনজুরির জন্য কোনো লায়াবিলিটি নেই, সেটা হতে পারে অ্যাক্সিডেন্ট বা যে কোনো কিছু। সো ক্লেইমেন্ট যখন ইনজুর হয়েছিল তার যে স্যাডেলটা ছিল, তার যে বসার জায়গাটা ছিল, সেটা it tipped forward, and that's the reason the clause was not binding, and the reason is that it covered only strict liability, not negligence. That's the thing. And the next is doctrine of fundamental breach. Exemption clause not binding if relates to a fundamental breach of the contract. সো এখানে যে কোর্সটা ছিল যে কার্সেলস ভার্সেস ওয়াইলিস 1956-এ, used cars supplied with defective engine, exemption clause covering implied or express terms as to qualify. সো যে কারটা সাপ্লাই করা হয়েছিল তাদেরকে সেটা ইঞ্জিনটা ডিফেক্টিভ ছিল, অ্যান্ড এক্সেপশন ক্লজে বলা ছিল ইট কভার দ্য ইমপ্লাইড ওর এক্সপ্রেস টার্মস অ্যাজ টু কোয়ালিটি, অ্যান্ড কোর্ট নট বাইন্ডিং অ্যাজ সাপ্লাই অফ কার উইথ ড্যামেজ ইঞ্জিন ওয়াজ এ ব্রিচ দ্যাট ওয়েন্ট টু দ্য রুট অফ দ্য কন্ট্রাক্ট। তো কন্ট্রাক্টে কখনোই এটা বলা হয় নাই যে একটা ডিফেক্টিভ ইঞ্জিন সহ গাড়ি দেওয়া হবে, তো এটা অবশ্যই অ্যাকসেপ্টেবল না। তো এই কারণে কোর্ট কখনোই এক্সেপশন ক্লজটাকে ভ্যালিড ডিসিশন দিতে পারে না। For that reason, the supply of the car was illegal. এরপরের স্লাইডে হচ্ছে কিছু কথা আছে এক্সাম্পশন ক্লজেস নিয়ে, কিছু ক্রিটিসিজমস অফ দ্য ডক্ট্রিন অফ ফান্ডামেন্টাল ব্রিচ। তো ফান্ডামেন্টাল ব্রিচটা এখানে যেমন সুসি অ্যাটলান্টিক বলছে 1967-এ যে নো ম্যাজিক ইন দ্য ওয়ার্ডস ফান্ডামেন্টাল ব্রিচ ডিপেন্ডস অন ওয়ার্ডিং অফ দ্য ক্লজ অ্যান্ড দ্য ফ্যাক্টস অফ দ্য কেস। ক্লজের মধ্যে যে ওয়ার্ডিংটা থাকবে আর যে কেসের যে ফ্যাক্টসগুলো থাকবে তার উপর ডিপেন্ড করেই কেসটা বোঝা যাবে। সো there is no magic in the words of fundamental breach, no magic words. And then photo productions v Seekers here 1980-তে একটা কেস ছিল যে ক্লজটা যেটা এক্সাম্পটিং করতো সেটা হচ্ছে সিকার কিওর যে ছিল, এখানে যে সিকিউরিটির জন্য দায়িত্ব যে ছিল, ফ্রম লায়াবিলিটি ফর এনি ইনজুরিয়াস অ্যাক্টস বাই এনি এমপ্লয়ি। তো employee accidentally burned down the factory he was guarding. House of Lords held no rule of fundamental breach. The clause was clear and unambiguous. Seekers here protected. So এখানে বিষয়টা ছিল যে এখানে ইনজুরিয়াস অ্যাক্ট দ্বারা কোনো এমপ্লয়ি যদি হয়তো তাহলে এখানে তাদের কোনো লায়াবিলিটি থাকবে না, হ্যাঁ, সিকিউরিটি করার জন্য। সো এখানে এমপ্লয়ি যখন অ্যাক্সিডেন্টালি পুরো ফ্যাক্টরিটা বার্ন ডাউন করে ফেললো, তো এখানে যেহেতু ক্লজের মধ্যে উল্লেখ ছিলই যে কোনো ইনজুরিয়াস অ্যাক্টের কারণে এটার লায়াবিলিটি নেবে না যারা সিকিউরিটির দায়িত্বে। সো এটাই হচ্ছে সিকিউরিটি কর এই কেসটা জিতে। অ্যান্ড অ্যালিসা ক্রেইড অ্যান্ড মেলভিন ফিশিং 1983-তে যে লর্ড উইলবারফোর যেটা বলছে যে রেলেভেন্ট ওয়ার্ডস মাস্ট বি গিভেন ইফ পসিবল দেয়ার ন্যাচারাল প্লেইন মিনিং। তো ওয়ার্ডগুলো খুব ইজি হইতে হবে, রেলেভেন্ট হইতে হবে, কোনো রকম মানে এক্সট্রা অর্ডিনারি ওয়ার্ডিং থাকতে পারবে না, এটা হচ্ছে মেইন। আর খুবই প্লেইন অ্যান্ড সিম্পল হইতে হবে এক্সাম্পশন ক্লজটা। এরপর স্লাইডে লিটারাল অ্যাপ্রোচ টু ইন্টারপ্রেটিং টার্মস রিভিজিটেড, আর্নল্ড ভার্সেস ব্রিটন 2015। যেটা হয়েছিল দ্য স্টার্টিং পয়েন্ট ইজ দ্য ল্যাঙ্গুয়েজ ইউজড, কমার্শিয়াল কমন সেন্স টু বি অনলি ইউজড ইন কেসেস অফ অ্যাম্বিগুইটি অ্যান্ড আনক্লিয়ার ড্রাফটিং। সো এই কেসটার মধ্যে আসলে যখন তারা একটা লিজ নিছিল একটা ল্যান্ড 99 ইয়ার্সের জন্য, তো লিজটা নেওয়ার সময় হচ্ছে, সো 99 ইয়ার্স ইজ এ লং টাইম ইউনো। তো এই সময়টাতে তাদের যে এক্সাম্পশন ক্লজটা ছিল সেখানে উল্লেখ ছিল যে একটা প্রপোর্শনাল অ্যামাউন্ট তাদেরকে কিছু টাকা তাদের একটা ফি তাদের দিতে হবে। সেই ফিটা একটা প্রপোর্শনেট অ্যামাউন্টটা আসলে ইনফ্লেশন যে রেটটা ছিল সেটা কমে যাওয়ার কারণে একটা সময় আরই থাকে না, মানে সেম থাকে না। সো ওই ইনফ্লেশন রেটটা যখন
কখনো বেড়ে যায় কখনো কমে যায়, তখন হচ্ছে ওই রেটগুলোও কমে বাড়ে। তো এর কারণে হচ্ছে ওই ল্যাঙ্গুয়েজটা তখন আর অ্যাপ্লাই করা যায় না, যে প্রপোর্শনেট অ্যামাউন্ট অথবা হচ্ছে যে আইডিয়াল অ্যামাউন্ট। সেখানে ক্লিয়ার একটা ওয়ার্ড থাকতে হবে, ক্লিয়ার একটা অ্যামাউন্ট থাকতে হবে যে কতটুকু আমি এখানে পে করতেছি। এটা যদি না থাকে তাহলে সমস্যা হয়ে যাবে। তারপর ইউনিটারি অ্যাপ্রোচ, যেটা রিসেন্ট অ্যাপ্রোচ, ইন্টারপ্রিটেশন ইজ এ ইউনিটারি এক্সারসাইজ, উড ভার্সেস ক্যাপিটা ইন্স্যুরেন্স 2017, Lord Hodge, the textual and contextual commercial common sense are tools for the just to use. সো কমার্শিয়াল কমন সেন্স বলতে এখানে বোঝানো হচ্ছে যে একটা কেস যখন থাকবে ওটাতে তো অবশ্যই কমার্শিয়াল কিছু রিজনিং থাকবে। তো কমার্শিয়াল কমন সেন্সটা এখানে তখনই ইউজ করা যাবে যদি এখানে টুলগুলো অন্যান্য যেগুলো আছে ওগুলো আনক্লিয়ার থাকে অথবা অ্যাম্বিগুইটিটা ক্লিয়ার না থাকে। সেক্ষেত্রে যদি আনক্লিয়ার থাকে তখন আবার সেটা সমস্যা। সো কমার্শিয়াল কমন সেন্স বলতে বোঝানো হচ্ছে যে সময়টাতে এই কেসটা করা হচ্ছে বা কেসটা যখন রানিং ইন দ্য কোর্ট, ওই সময়টাতে যেন যদি ক্লিয়ার কোনো ওয়ার্ডিং না থাকে, যদি কোনো ক্লিয়ার অ্যামাউন্ট না বলা থাকে, সেক্ষেত্রে জাজরা তাদের কমন সেন্স ইউজ করে একটা কমার্শিয়ালভাবে এখানে ডিসিশন নিতে পারে ফর দ্য ফেয়ারনেস অফ দ্য কেস। এর পরের স্লাইডে আদার কমন ল রুলস লাইক মিসরিপ্রেজেন্টেশন অফ দ্য এক্সাম্পশন ক্লজ, এখানে একটা কেস যেটা আছে যে কার্টিস ভার্সেস কেমিক্যাল ক্লিনিং 1951-এ ড্রাই ক্লিনার্স টার্ম তাদের যে এক্সাম্পশন ক্লজটা ছিল এরকম যে নো লায়াবিলিটি ফর এনি ড্যামেজ however arising. Claimant asked, "What does this mean?" Defendants reply, "Clause only referred to damage to screens or beds. Wedding dress returned with a stain." Held, exclusion clause invalid as its terms were misrepresented. So এখন এখানে যে ক্লেইমেন্ট আর ডিফেন্ডেন্ট ছিল, ড্রাই ক্লিনার্সের এখানে তাদের এক্সাম্পশন ক্লজটা ছিল যে কোনো ড্যামেজ হলে আমরা লায়াবিলিটি নিব না। সো যখন ক্লেইমেন্ট জিজ্ঞেস করলো যে এটা দ্বারা কী বোঝাচ্ছে যে আপনারা কোনো লায়াবিলিটি নেবেন না, হোয়াট ডাজ দ্যাট মিন? সো এখানে ডিফেন্ডের রিপ্লাই ছিল ক্লজ অনলি রেফার টু ড্যামেজ টু স্কুইন্স ওর বিডস। হ্যাঁ, স্কুইন্স অ্যান্ড বিডসের জন্য এটা অ্যাপ্লাই, নট ফর এনিথিং এলস। বাট ওয়েডিং ড্রেসটা যখন সে রিটার্ন করলো, সেই ওয়েডিং ড্রেসের স্টেইন ছিল, দাগ ছিল। তো এটা নিয়ে হচ্ছে কোর্টে যখন কেস হয়, তো কোর্ট এটা বলে যে এক্সক্লুশন ক্লজ ইনভ্যালিড অ্যাজ ইটস টার্মস ওয়ার মিসরিপ্রেজেন্টেড। তো এখানে তাকে কিন্তু মিসরিপ্রেজেন্টেশন করা হয়েছে পুরো এক্সাম্পশন ক্লজটা, একটা কথা বলে তার সাথে আর একটা করা হয়েছে। সো এই জিনিসটাই হচ্ছে এখানে কোর্ট সাপোর্ট করে নাই। এরপর এক্সাম্পশন ক্লজেসের পার্ট 1-এর এই লাস্ট স্লাইডে কোলাট্রাল কন্ট্রাক্ট may overcome written exemption clause. Evans versus Marzario 1976-এ কোলাট্রাল কন্ট্রাক্ট যেটা ছিল সেটা হচ্ছে গুডস শিপড আন্ডার ডেক, আর রিটেন কন্ট্রাক্ট 1 ছিল যে গুডস শিপড অ্যাট শিপার্স ডিসক্রিশন, অ্যান্ড নাম্বার 2 ছিল নো লায়াবিলিটি ফর লস অফ গুডস। সো এখানে রিটেন টার্ম ইনকনসিস্টেন্ট উইথ ওরাল অ্যাসিওরেন্স, কোলাট্রাল কন্ট্রাক্ট প্রিভেইলড। তো ওভারঅল যে কন্ট্রাক্টটা ছিল যে গুডস শিপড অন দ্য ডেক, এখানে আমরা যে প্রোডাক্টগুলো ছিল সেগুলো সবগুলো আমরা শিপ করে দিব আপনাকে। তো রিটেন কন্ট্রাক্টটা আবার ছিল যে কোনো নো লায়াবিলিটি ফর লস অফ গুডস, এখানে তারা কোনো লায়াবিলিটি নেবে না যদি কোনো প্রোডাক্ট হারিয়ে যায়। তো তাদের যে ভোকাল একটা কন্ট্রাক্ট ছিল, তাদের যে ভোকাল একটা অ্যাসিওরেন্স ছিল, সেটার সাথে রিটেন কন্ট্রাক্টের কোনো মিল ছিল না। এ কারণেই তাদের যে ভোকাল কন্ট্রাক্ট বা কোলাট্রাল কন্ট্রাক্টটা ছিল ওইটা রিটেন কন্ট্রাক্টে ওভারকাম করে ফেলছে উইথ দ্যাট এক্সাম্পশন ক্লজ, অ্যান্ড ইট মেড দ্য এক্সাম্পশন ইনভ্যালিড। সো এটাই ছিল লাস্ট স্লাইড এই ভিডিওর জন্য। আমি নেক্সট পার্ট 2 নিয়ে আবারও ভিডিও দিচ্ছি এটা